সবশেষে আগামীকাল সন্ধ্যা ৬টায় দিল্লির সময় যে এফসিসি আয়োজিত যে প্রেস কনভারসেশনটা হবে, যেখানে আওয়ামী লীগ নেতারা থাকবেন, যেখানে আমরা শুনেছিলাম যে প্রথমে শুনেছিলাম শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন, পরে শুনেছিলাম যে ভিডিও প্রেজেন্স, কিন্তু এখন যেটা হচ্ছে যে তিনি আসলে একটি রেকর্ডেড অডিও ভাষণ প্রদান করবেন। তার ভাষণটি রেকর্ড করা হচ্ছে, তার 5 মিনিট 27 সেকেন্ড দীর্ঘ এই ভাষণে তিনি মূলত 3টি বিষয়ে কথা বলবেন। প্রথম হলো যে তিনি দেশবাসীর প্রতি আবেদন জানাবেন এই অবৈধ দখলদার ইউনূস সরকারের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তুলবার জন্য। দ্বিতীয়ত, তিনি মনে করেন যে বাংলাদেশ অর্থনীতি, বিদেশ নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার পরিস্থিতি সব দিক দিয়েই ক্রমশ পিছিয়ে গেছেন। তিনি এই যে পিছিয়ে পড়া বাংলাদেশকে তিনি পুনর্বার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান, এবং তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে আগের মতো সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলতে চান, এবং যাদের কারণে বাংলাদেশের আজকে এই দুরবস্থা তাদের বিচার করবেন। এবং তিনি বিশ্বাস করেন যে তিনি এই কাজগুলো করে যদি আল্লাহ চান তাহলে তিনি বাংলাদেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান। এবং তৃতীয়ত, তিনি বলছেন যে ডক্টর ইউনূসের যে বর্তমান পারফরমেন্স, এটা দেখে পুরো পৃথিবী বুঝে গেছে যে সে একটা ভণ্ড, প্রতারক এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তিনি এই দেশ ধ্বংসে মেতেছেন। গতকাল আমি ভারতীয় হাইকমিশন নিয়ে কিছু কথা বলেছিলাম যে ভারতীয় হাইকমিশনের স্টাফদের, ফ্যামিলি মেম্বারদের কেন দ্রুত ভারতে ফিরিয়ে নেওয়া হলো, এই বিষয়ে আমার আরো কিছু ইনফরমেশন আছে। আরো বলেছিলাম মিয়ানমার বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে সেটি নিয়েও কিছু আপডেট রয়েছে। এছাড়া আপনারা জানেন যে গত 19শে জানুয়ারি বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক দিল্লি সফরে গিয়েছিলেন, সেখানে কিছু আপডেট রয়েছে। এবং সবশেষে আগামীকাল 23শে জানুয়ারি দিল্লিতে যে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের উদ্যোগে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেটাকে তারা বলছে প্রেস কনভারসেশন। সেখানে আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কি থাকছে সেটি নিয়ে আজকে কথা বলবো। শেষ পর্যন্ত শুনবেন, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে। প্রথমেই আমি একটু মিয়ানমার বাংলাদেশ সীমান্তে চলে যাচ্ছি। আমি খুবই অবাক হয়েছি জেনে যে 24 সালের জুলাই আগস্ট জঙ্গি অভ্যুত্থানে আরাকান আর্মি এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল, এবং তখন আরাকান আর্মিকে অনেক কথা দেওয়া হয়েছিল যে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তাদের ব্যাকআপ দেওয়া হবে, আর অনেক কিছু, রোহিঙ্গাদেরও এরকম অনেকগুলো শর্ত দেওয়া হয়েছিল। পরবর্তীতে বর্তমানে বাংলাদেশ সরকার একদিকে আরাকান আর্মিকে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেটি সম্পূর্ণ পালন করতে পারছে না, আবার রোহিঙ্গাদের যে দুটি সামরিক সংগঠন রয়েছে, সশস্ত্র সংগঠন রয়েছে, আরসা এবং আরএসও, এই দুটোকে মিলিয়ে তাদের আবার মিয়ানমার সরকারের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। তো সব মিলিয়ে আবার আরাকান আর্মি এবং আরসা আরএসও এরা আবার পরস্পর মুখে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ খুব জটিল একটা অবস্থান তৈরি হচ্ছে। এবং ঠিক সেই সময় 4640 জন পাহাড়ি যুবককে নিয়ে আরেকটা সশস্ত্র সংগঠন তৈরি করা হয়েছে, যেটার নামটা আমি ঠিক মতো জানি না, কিন্তু এরাও নানা রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মিয়ানমারের 12 জন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। এই অপহরণের বিরুদ্ধে মিয়ানমার সরকারের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে একাধিকবার চিঠি লিখে জানানো হয়েছে, এবং ওই 12 জন ব্যবসায়ীকে ফেরত চাওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো রকমের রেসপন্স জানানো হয়নি। এর ফলে মিয়ানমার সরকার ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে। গত 8 দিনে বাংলাদেশ সীমান্তের এপাশ থেকে 46 বার রাখাইন স্টেটে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলাটি চালিয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। এই 46টি ড্রোন হামলা, এবং এই ড্রোনগুলো তুরস্কের নির্মিত। তো এটিও মিয়ানমার সরকারের বিরুদ্ধে যে এই রোহিঙ্গাদের যে সশস্ত্র সংগ্রাম, তারই একটা নমুনা। সেটিরও একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে মিয়ানমারে। মিয়ানমার সরকার সবকিছু মিলিয়ে
প্রচন্ড ক্ষুব্ধ এবং তার যারা আন্তর্জাতিক মিত্র রয়েছে তাদের সাথে আলোচনা করে তারা ঠিক করেছে যে এর একটা বদলা নেওয়া হবে, এবং বদলা হলো টেকনাফ এবং কক্সবাজার অঞ্চলে মিয়ানমার সরকারের পক্ষ থেকে আক্রমণ করা হবে, মাঝারি পাল্লার মিসাইল এবং ড্রোন অ্যাটাক যেটাকে বলে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরে ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয় যেন যদি তারা কোনো আক্রমণে যায় সেটা যেন 48 ঘন্টার পরে করে। এই 48 ঘন্টা সময় ভারত চেয়েছিল এবং এই সময়ে ভারত তার সকল স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিয়ে গেছে। গতকালকের মধ্যে ঢাকা, চিটাগাং, খুলনা, গাজীপুরে অন্যান্য যেখানে যেখানে ভারতের দূতাবাসের কর্মরত স্টাফদের ফ্যামিলি মেম্বার ছিল তাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হয়েছে। সুতরাং এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে মিয়ানমার যে কোনো সময়ে বাংলাদেশে অ্যাটাক করতে পারে, এবং এই অ্যাটাকের কারণ হলো যে বাংলাদেশ এন্ড থেকে নানানভাবে মিয়ানমার সরকারকে উত্তক্ত করা হচ্ছে। ড্রোন হামলা করে, রোহিঙ্গা এবং আরাকান আর্মিদের দিয়ে রাখাইন স্টেটে যুদ্ধ করে, আবার এদিকে আরাকান আর্মি এবং রোহিঙ্গারা মুখোমুখি দাঁড়িয়ে আছে। এবং এই যে আরাকান আর্মিদের ব্যাগ দেওয়া, এখন আরএসও এবং আরসাকে ব্যাগ দেওয়া, এর সাথে কিন্তু বাংলাদেশের ডিজিএফআই সম্পৃক্ত আছে বলে অভিযোগ রয়েছে। এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও এদের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া একজন শিশু উপদেষ্টা ছিলেন যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যাকে আপনারা বলেন যে বয়স কম। এই যে পাহাড়িদের প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন সশস্ত্র গ্রুপকে ট্রেন আপ করা এবং এই জঙ্গিদের প্রশিক্ষণ দেয়, সব কিছুর সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে জড়িত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যদি কোনোদিন গ্রেপ্তার করা হয় তাহলে এই জঙ্গি প্রশিক্ষণের নেটওয়ার্কটা সবকিছু পাওয়া যাবে। এবং আপনারা জানেন সে বলেছে যে জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো তাহলে তাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। তার মানে এটা যে তারা যে বিপ্লব বলছে এটা আসলে ছিল একটা জঙ্গি অভ্যুত্থান। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যখন টান টান উত্তেজনা, তখন আমরা হঠাৎ দেখলাম যে বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক, যিনি পশ্চিমা বিশ্বের যত রাষ্ট্রদূত আছে বাংলাদেশে তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র, এবং যিনি রাষ্ট্রদূত হবার আগেও 2012 থেকে 2016 সাল পর্যন্ত ব্রিটিশ দাতা সংস্থা ডিএফআই এর প্রধান হিসেবে বাংলাদেশে কাজ করেছেন। এবং তিনি হঠাৎ করে কেন দিল্লি গেলেন এটি নিয়ে অনেক কানাঘুষা ছিল, কিন্তু পরে যেটা জানা গেল যে তিনি আসলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে যে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা, সেই প্রহসনের নির্বাচনের ব্যাপারে ভারতীয় সরকারের দৃষ্টিভঙ্গি জানার জন্যই তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা কুকে এই আবেদনকে প্রত্যাখ্যান করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা কুকের সাথে কেউ দেখা করতে রাজি হননি। নোবডি গেভ হার অ্যান অ্যাপয়েন্টমেন্ট। 2014 সালে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ঢাকায় ড্যান মোজেনা গিয়েছিলেন ভারতে, এবং তখনও নির্বাচনের আগে ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তিনি কথা বলতে চেয়েছিলেন, এবং তখন তিনি জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার একজন যিনি বাংলাদেশ এবং মিয়ানমার ডেস্ক দেখতেন তার সাথে মিটিং করেছিলেন। কিন্তু এবার সারা কুকের সাথে কেউ দেখা করেনি। সারা কুক একটা রাউন্ড টেবিল বৈঠকের নামে দুইজন প্রাক্তন ভারতীয় কূটনীতিক, একজন একাডেমিক এবং একজন সাংবাদিকের সাথে দেখা করেছেন, এবং সারা কুক বলেছেন যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, ভেরি গুড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এবং তিনি বলেছেন 12ই ফেব্রুয়ারি একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ইনক্লুসিভ নিয়ে কোনো কথা বলেননি, কিন্তু তিনি এই কথা বলার সাথে সাথেই ভারতীয় পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ হয়েছে। ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে সেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে। সেই অবস্থায় সারা কুক কি করে বলেন যে ভেরি গুড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন? এই পিটার হাস, সাবেক মার্কিন রাষ্ট্রদূত, এই সারা কুক, এরা কিন্তু 2023 সালে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার, এই পার্টিসিপেটরি ইলেকশন, ভায়োলেন্ট ফ্রি ইলেকশন, এসব নিয়ে গলা ফাটিয়ে ফেলেছিল। কিন্তু এখন তারা কিন্তু ভুলেও সেই সব কথা আর বলে না, বরং তারা ভারতের অ্যাটিটিউড জানতে গেছে। কারণ বাংলাদেশ থেকে তাদের মিত্র এই জামাত ইসলামী, বিএনপি, তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে এই নির্বাচনে ভারতের অবস্থানটা কি হয়।
তো সারা কুক আজকে সম্ভবত ফিরে যাবার কথা। এই পশ্চিমা বিশ্বের অন্যতম প্রতিনিধি বাংলাদেশে সারা কুকের অবস্থানটা দেখে খুবই বিস্মিত হলাম। বাট তারা একদিকে গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, আবার বাংলাদেশে যে একটা প্রহসনের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পক্ষে আবার দালালি করতে যায়।